এখন বাজে সকাল ৮টা, কিন্তু চারিদিকটা দেখে তোমরা বুঝতে পারছো এখন সকাল ৮টা বাজে? বোঝার উপায় নেই। মনে হচ্ছে না সেই যে গরমের সময় আমি সকাল ভোরবেলা কাজ করতাম সেই রকম চারিদিকটা? কিন্তু না গো, এখন সকাল ৮টা বেজে গেছে, আর তবুও চারিদিকটা কুয়াশায় ভরে রয়েছে। এবার মনে হচ্ছে শীতটা একটু লেটে পড়েছিল বলেই শীত কিন্তু অনেকটাই লেট করেই যাবে। তো আজকেও কিন্তু সকাল সকাল ভালোই শীত পড়েছিল। তো ঘুম থেকে উঠতে ওই যে যথারীতি লেটই করেছিলাম। ঘুম আমার ভেঙে যায় সকাল সকালেই, কিন্তু ওই যে উঠতে ইচ্ছা করে না শীতের জন্য। খুব ঠান্ডা লাগে, তোমাদের তো বলেছি আমাদের ঘরের মধ্যে তবু একটু ঠান্ডাটা কম, কিন্তু বাইরেটা না ভীষণ ঠান্ডা। সেজন্য বেরোতে ইচ্ছা করে না, ওই ঘরের মধ্যেই থাকি, টুকিটাকি কাজকর্মগুলো করি, তারপরে একটু বেলা হলেই কিন্তু বাইরে আসি। আর ওই জন্য কাজের অনেকটা লেট হয়ে যায়। মানে সময় তো আমার জন্য বসে থাকবে না, সময় তো চলেই যাবে। শীত পড়েছে বলে সময় আর আমার জন্য বসে থাকবে না, সময়টা ঠিক চলেই যাবে। তো সেই জন্য আমার সমস্ত কাজেই লেট হয়ে যায়। তো সকালে ঘুম থেকে উঠে ঘরের কাজবাজ করেছি, তারপরে উঠোনটা ঝাড় দিয়েছি, তারপরে এসেছি এই যে বাসনগুলো মেজে নিতে। আর এই ঠান্ডায় বাসন মাজতে তো ভীষণ কষ্ট হয়ে যায়। জলটা না ভীষণ ঠান্ডা, মনে হয় কি জলটা গরম করে নিই, কিন্তু সেটা কি কখনো করা যায় বলো? স্নানের জলটা একটু তবু গরম করে নেওয়া যায়, কিন্তু এই যে কাজ, মানে যে সমস্ত কাজ করা হয় জল দিয়ে, সেই জলটা কি আর গরম করা যায়? ঠান্ডা জলেই করতে হয়। তো কিছু করার তো নেই, করতেই হবে, না হলে আবার মানে কাজটা পড়েই থাকবে। এই শীতের মধ্যেই কিন্তু করতে হবে। তো যারা তোমরা রাতের বেলায় বাসনগুলো মেজে রাখো তাদেরও তো কিন্তু কষ্ট হয়, কেন কি রাতেও কিন্তু ভীষণ ঠান্ডা থাকে। তো যারা রাতে মেজে রাখো বাসন তাদেরও আমি জানি কষ্ট হয়। আর যারা শহরে থাকো তাদের কিন্তু এই বাসন মাজতে ভীষণই কষ্ট হয়, কেন কি তারা তো ট্যাঙ্কির জলে কাজ করো। ট্যাঙ্কির জলটা না আরও বেশি ঠান্ডা, মানে ট্যাঙ্কির জলে যদি হাত দেওয়া হয় তাহলে মনে হয় কি হাত কেটেই যায়। তবে আমাদের এই মানে গ্রামে কলের জল, তারপর ধরো টাইম কলের জল, তবু একটু মানে একটু হলেও ঠান্ডাটা কম থাকে আর কি। কলের জলের তো কোনো কথাই নেই, কলের জলটা যদি চেপে ফেলে দেওয়া হয় না প্রথমে, তারপরে কিন্তু ভালো গরম জল বেরায়, আর সেটা দিয়ে কাজ করতে কিন্তু মজাই লাগে। তবে ওই যে সকাল সকাল গরম কলটা চাপতেও কিন্তু ভীষণই অস্বস্তি লাগে। তাই এই যে টাইম কলের যে জলটা আসে এটা দিয়ে কিন্তু কাজকর্ম করা হয়। তবে কলের জলের থেকে টাইম কলের জলটা কিন্তু একটু হলেও ঠান্ডা, সেই জন্য শীতটা আরও বেশিই লাগে। সোয়েটার গায়ে দিয়ে কাজ করতে কিন্তু ভীষণই অসুবিধা হয়, তবুও শীতের জন্য সোয়েটারটা কিন্তু পরেই তারপরে কাজ করি। তো আজকেও যথারীতি দেখো সোয়েটার পরেই কিন্তু কাজ করছি। আর এই কাজ করতে গেলে জানো সোয়েটারের হাতার দিকটা না ভিজে যায়, এটা আবার খুলে একটু রোদে দিতে হবে, কেন কি এত মোটা সোয়েটার তো রোজ রোজ ধোয়ার মানে কোনো কথাই ওঠে না। আর রোজ রোজ কি মনে হয়, এই সোয়েটার মনে হয় শীতের হয়তো 2-3 বার ধোয়া হবে, কেন কি এত মোটা সোয়েটার শোকাতেই চায় না, মানে সোয়েটারটা শোকাতেই 3 দিন লেগে যায়। আর রোদে এখন রোদ ওঠে, কিন্তু জানো তো রোদের তাপটা সেরকম নেই যে জামা কাপড়গুলো ফটাফট শুকিয়ে যাবে। রোদে মনে হয় কি তাপই নেই। তবে এই হয়তো এই মাসটা গেলে, এই যে জানুয়ারি মাসটা চলে গেলে ফেব্রুয়ারির থেকে হয়তো একটু মানে গরম পড়বে, আর রোদেও মনে হয় একটু ঠান্ডা, মানে একটু গরমে তাপ থাকবে। তো যাই হোক, কালকে না জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম কিছু, সেগুলো এখন নেড়ে দিচ্ছি। তবে দেখেছো আকাশের দিকে তাকাও, কুয়াশাটা কীরকম রয়েছে এখনও, রোদের কোনো মানে বালাই নেই। জামা কাপড় তো নেড়ে দিলাম, তবে যাই হোক নেড়ে দিলে তবুও বাইরে একটু হাওয়া বাতাসে একটু হলেও শুকাবে। তবে এই যে টিকটিক করে এখন মনে হচ্ছে একটু রোদ্দুর উঠছে। আর সকালবেলা যদি রোদ ওঠে তাহলে না মনটা ভীষণ ভালো হয়ে যায়, কাজ করতে এনার্জি পাওয়া যায়। আর রোদের সঙ্গে আমাদের মনের একটা ভীষণ একটা মিল আছে, মানে রোদ উঠলে আমাদের মনটা ভালো হয়ে যায়, আর রোদ না উঠলে কিন্তু আমাদের মনটাও খারাপ হয়ে যায়। যাই হোক, এখন একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিই। মানে এনার্জি ড্রিঙ্ক মানে হচ্ছে একটু গরম জল। এই শীতের সকালে একটু গরম জল খেলে কিন্তু ভালো এনার্জি পাওয়া যায়, আর খুব ভালো লাগে। তাই এই যে একটু গরম জল খেয়ে নিলাম, গরম জল খেয়ে তারপরে এই যে আবার লেগে পড়লাম কাজকর্মে। তো এই দিকে দেখো আমি এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নেব।
এগুলো হচ্ছে পরশুদিনের জামাকাপড়। ভেবেছিলাম রাতে ভাঁজ করব, কিন্তু ওই যে আমার এখন একটা আলসেমি ধরে গেছে, কাজ করতে একদম ইচ্ছা করে না। সত্যি জানো, আগে যে স্পিডটা পেতাম কাজের, এখন না সেই স্পিড যেন কোথায় হারিয়ে গেছে। মন মানসিকতা ভালো না থাকলে কিন্তু কাজ করতে একদমই ভালো লাগে না। তবে যেটুকু করার নয় সেটুকুই শুধু করছি, বাড়তি কাজগুলো কিন্তু একদমই করতে ইচ্ছা করছে না। মানে এই কাজগুলো না করলে একদমই চলবে না, সেই জন্য এই কাজগুলোই করছি। তোমরাও হয়তো একঘেয়েমি লাগছে যে আমি রোজই এক কাজই কেন তোমাদের দেখাচ্ছি, কেন কি বাড়তি কাজগুলো করতে একদমই ভালো লাগছে না। তার জন্যই একরকম যে কাজগুলো আমি করছি সেগুলোই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। তবে জানি না তোমরা আমার এই কাজকর্ম কতদিন সহ্য করবে, তবে জানি তোমরা আমাকে যারা ভালোবাসো তারা অনেক দিনই সহ্য করবে। তো দেখি এরকম করে কতদিন আমার মানে চ্যানেলটা চালানো যায়। তারপরে মন মাইন্ড যখন ভালো হবে, যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তখন কিন্তু আমি আবার সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তবে এখন তোমরা একটু আমাকে সহ্য করে নাও। আমাদের জামাকাপড়গুলো এ ঘরে রেখে দিলাম, আর মাম্মামেরগুলো না ও ঘরে নিয়ে ওয়ারড্রপে রেখে দেবো একবারে। আর এই যে হাজবেন্ড না এখন এই ঘরে বসে পড়াশোনা করে, সেজন্য বইগুলো সমস্ত এই ঘরে নিয়ে আসা হয়েছে। তো আমি ভাবলাম খাটের উপর থাকলে দেখতে খুব একটা ভালো লাগবে না, সেই জন্যই দেখো আমি এগুলো এই যে পাশে যে আমার টুলটা থাকে সেই টুলের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখছি। আর এর মধ্যেই দেখো আমার মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন গিয়ে মাম্মামকে ফ্রেশ করব। আর ও কিন্তু ঘুম থেকে উঠে দেখো কান্নাকাটি কোনো কিছুই নেই, সোজা আমার কাছে চলে এসেছে। আর আজকে একাই উঠে একদম নিচে চলে এসে আমার কাছে চলে এসেছে। তো তারপরে মাম্মামকে একটু রেডি টেডি করিয়ে দিলাম, মুখ ধুয়ে দিয়েছি মাম্মামকে। মাম্মামকে একটু টুকটাক খাইয়েও দিয়েছি বিস্কিট। তারপরে এখন আবার আমি পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিলাম, আর এখন ভাতটাও বসিয়ে দেবো সকালের জন্য। একটু সিদ্ধবাতি করে নেব। ওদিকে ভাত বসিয়ে দিয়ে এখন আবার চলে এলাম এই ঘরে। এই ঘরের বিছনাটা গুছিয়ে নিলাম। ওদিকে ভাত হতে থাকবে, এইদিকে আবার টুকটাক কাজগুলো আমি সেরে নেব। তাহলে দুদিকের কাজে আমার হয়ে যাবে, একদিকে ভাত রান্নাও হয়ে যাবে আর একদিকে এই যে ঘরটারগুলো গোছানো হয়ে যাবে। সোনালী বেগম কমেন্ট করেছে, বলেছে দিদিভাই তোমাদের ওইদিকে ঠান্ডা কেমন? আর সত্যি কথা বলতে আমাদের এদিকে ঠান্ডা ভীষণ পড়েছে গো, ভীষণই ঠান্ডা পড়েছে। মানে কি বলবো, আর ঠান্ডায় একদম কাঁপছি আর কি, এরকম অবস্থা। তো আমাদের এদিকে গ্রাম সাইড, তো গ্রাম সাইডে কিন্তু ঠান্ডা একটু বেশিই পড়ে। আর রিনা দিভাই কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো ব্লগটা। থ্যাংক ইউ দিভাই, এভাবেই কিন্তু আমার পাশে থেকো, আর এভাবেই কিন্তু আমার ব্লগগুলো দেখে যেও। আর তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু আমারও ভীষণই ভালো লাগে। আর এইদিকে দেখো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর রান্নাঘরে টুকিটাকি যে সমস্ত কাজকর্ম থাকে সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না, সেগুলো করে নিয়েছি। তারপরে কিন্তু মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি, আর মাম্মাম এখন বসে বসে খেলা করছে। আর এইদিকে কিন্তু আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। এখন কিন্তু ঘরটা আমি অনেকটা বেলার দিকেই মুছি। ঘর মুছে তারপরে কিন্তু আমি স্নান করতে যাই, যেহেতু ঠান্ডা পড়েছে তো সেই কারণের জন্যই ঘরটা এখন আমি দুপুরবেলায় মুছি। আর যেহেতু দুপুরে স্নান করি, আর আগে তো সকালে স্নান করতাম, তার জন্য সকালেই মুছে নিতাম। আর এখন ঘরটা কিন্তু আমি দুপুরবেলায় মুছি। এখন করে নাই নাই করে অনেকটাই বেলা হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি। আর এই যে দুপুর করে ঘরটা মুছি, তো সেই জন্য যেন রোজ আর মোছা হয় না, কেন কি ওই যে টাইম হয়ে ওঠে না। তবে আজকে ভেবেছি যতই লেট হোক আজকে কিন্তু ঘরটা আমি মুছেই নেব, ঘরটায় পাড়া দেওয়া যাচ্ছে না, এরকম অবস্থা হয়ে গেছে আর কি। তো সেই জন্যেই এই যে ঘরটাকেও মুছে নিলাম সুন্দর করে, আর এখন সেই দুটোও মুছে নেব। আর খুব তাড়াতাড়ি কাজগুলো করছি, স্নান করতে হবে, ওইদিকে আবার রান্না বান্না রয়েছে। তবে একটা কাজ করে নিয়েছি, কি বলো তো, এর মাঝখানে কিন্তু সময় করে আমি আবার সবজিগুলো কেটে রেখে দিয়েছি। সবজিগুলো না কেটে রাখলে আবার সেই রান্না করতে কি বলবো অনেকটা লেট হয়ে যায়, সবজি কাটতেও কিন্তু অনেক টাইম লাগে। সেজন্য আজকে ওই কাজটা করে গুছিয়ে নিলাম, তারপরে এই যে বাকি কাজ। তো এখন স্নান করেও চলে এসেছি, আর এখন এই যে পুজোটা দিয়ে নেব। আর আজকে আমি পুজো মানে পুরো একদম মানে কিভাবে প্রথম থেকে লাস্ট অবধি পুজোটা করি সেটা তোমাদেরকে আমি মানে সবটাই দেখাবো। একটি স্পিডে দেখাচ্ছি কিন্তু সবটাই দেখাবো। আর তোমরা আমাকে বলবে যে আমি যেভাবে পুজো দিই এটা কি ঠিকঠাকভাবে পুজো দিচ্ছি না, কোনো মানে ভুল হচ্ছে না কিছু হচ্ছে, সেটা কিন্তু আমাকে আজকে এই ভিডিওটা দেখে তোমরা কমেন্টে জানিও। এর আগে তোমরা কিন্তু আমাকে বলে দিয়েছো এটা করো না দিদিভাই ওটা করো না, আমি কিন্তু সেভাবেই পুজোটা করি। আমি তো আর সমস্ত কিছু জানি না, আর একটা মানুষ কিন্তু সব কিছু জানে না। তো আমি যেভাবে পুজো দিই আজকে কিন্তু সমস্তটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি।
আর তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমি কিন্তু দেখো আমার আসনে কিন্তু লোক মানে রাধাকৃষ্ণকে বসিয়েছি। আর হঠাৎ করে এটা কোথায় পেলাম সেটা কিন্তু তোমাদেরকে বলা হয়নি, সেটাও আজকে তোমাদেরকে বলবো। এই যে রাধাকৃষ্ণটা দেখছো, এটা কিন্তু আমার বাপের বাড়ির ঠাকুর। আমি বিয়ের আগে কিন্তু এই ঠাকুরটা নিয়ে এসেছিলাম মায়াপুর থেকে। মানে বিয়ের আগে আমি একবার মায়াপুর গেছিলাম, তখন ওইখান থেকে এই যে রাধাকৃষ্ণটাকে আমি কিনে নিয়ে এসেছিলাম। তারপরে ওই বাড়িতেই আমি পুজো করতাম। তারপর আমার বিয়ে হয়ে যাওয়ার পরে মা পুজো দিত। তারপরে তোমরা হয়তো অনেকেই জানো যে ওই বাড়িতে এখন কেউ থাকে না। তো সেই জন্যই ঠাকুরটাকে পুজো কেউ দিতে পারে না, ওরকমই ছিল। তো মাঝখানে হাজব্যান্ড ও বাড়িতে গেছিলো একটু দরকারে, আমাদের একটু দরকার ছিল, সেই জন্য গেছিলো। তো তখন এই ঠাকুরটাকে নিয়ে আসা হয়েছে। আর সেই জন্য এখন আমার আসনে দেখো বসিয়ে দিয়েছি। আমার এক্সট্রা থালা গ্লাসও ছিল, সেটাও কিন্তু আমি ভালো করে মেজে ধুয়ে নিয়ে এসেছি এই ঠাকুরকে প্রসাদ দেওয়ার জন্য। তো এখন আমি এই যে এই ঠাকুরটাকে আমার আসনেই কিন্তু পুজো দেবো রাধাকৃষ্ণকে। আর তোমরা বলবে, তোমরা নিশ্চয়ই কিন্তু কমেন্টে আমাকে জানাবে এটা কি আমি ঠিক করেছি না ভুল করেছি। মানে ঠাকুরকে আমি আমার ঘরে নিয়ে এসে আমার আসনে পেতে যে পুজো করছি, এটা কি ঠিক করেছি না ভুল করেছি, বলবে তোমরা। তো যাই হোক, ঠিক ভুল জানি না, আমি মনে হচ্ছিল যে ওখানে পুজো দেওয়া হচ্ছিল না, সেই জন্যই নিয়ে এসেছিলাম। তো এখন আমার ঘরে একে পুজো দেব, তো আমার খুব ভালো লাগবে। তো এই দেখো এরকম করে সুন্দর করে আমি সাজিয়ে নিলাম। আর আজকে যেহেতু সোমবার, সেই জন্য কিন্তু আমি এই যে বেলপাতাও তুলে নিয়ে এসেছি, আমার পাশের বাড়িতে একটা বেলগাছ আছে সেখান থেকেই নিয়ে এসেছি। তো সেই জন্য এই যে শিব ঠাকুরের ভোলে বাবার মাথায় আমি এই যে দিয়ে দিলাম বেলপাতাগুলো। আর এখন এই যে প্রদীপটা ধরিয়ে একটু পুজোটা দিয়ে দিলেই কিন্তু আমার হয়ে যাবে পুজো দেওয়া। তো অনেক দিন আগে একটা দিদিভাই আমাকে কমেন্টস করেছিল যে আমি এই যে পুজো দিই কিন্তু শিব ঠাকুরের মাথায় জল দিই কি না। তো সেটা হয়তো সেই দিন আমি স্কিপ করে গেছিলাম সেই পুজোর ভিডিওটাতে, হয়তো সেই জন্য দিদিভাই আমাকে এই কমেন্টটা করেছিল। হ্যাঁ গো দিদিভাই, আমি রোজই শিব ঠাকুরের মাথায় জল দিই, তবে প্রতিদিন তো আর দুধ গঙ্গা জল এসব দিয়ে দেওয়া হয় না, এমনি যে জলটা নর্মাল জলটা থাকে সেটাই কিন্তু আমি রোজ দিয়ে দিই। এই দেখো এভাবেই আমি 3বার শিব ঠাকুরের মাথায় জল দিয়ে দিই। তো এটা আমি রোজই করি, তুমি হয়তো সেদিন স্কিপ করে গেছিলে সেই জন্য আমাকে কমেন্টটা করেছো। তো এই যে এখন আমার পুজো দেওয়াটাও কিন্তু হয়ে গেছে, এরপরে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি। আর এখন এই যে চলে এসেছি আমি রাতের বেলা, মানে সন্ধ্যার দিকে আর কি। দুপুরে যে রান্নাবান্না করেছিলাম সেটা খুব তাড়াতাড়ি করেছিলাম, এই যা মেলাতে আসবো বলে, সেই জন্য কিন্তু তোমাদের সঙ্গে আর রান্নাবান্না আজকে শেয়ার করা হয়নি একবারে। এখন এই যে মেলায় এসেছি একটু, তবে মেলায় আসার তেমন কোনো মন একদমই ছিল না। তবে ওই যে ভাবলাম যে অনেক দিন বেরোনো হয় না, তা একটু বেরিয়েও আসি। আর পাশেই যেহেতু মেলা হচ্ছে, সেহেতু মেলাটা একটু দেখিয়ে আসি। তো এটা হচ্ছে 51বর্তী কালী পুজো আমাদের শ্মশানে হয়, বগুলা শ্মশানে। তোমরা যারা বগুলার আশেপাশে আছো অনেকেই জানো যে এখানে 51বর্তী শ্মশানকালী মেলা হয়। মানে এখানে 51টা ঠাকুর, মানে যে কালী মায়ের রূপ আছে 51টা, সেটা কিন্তু বানানো হয়। তো এরকমই বলে সবাই আর কি। তো দেখো আস্তে আস্তে তোমাদের কিন্তু আমি সমস্তটাই দেখিয়ে দিচ্ছি। আর এই যে ভিডিও করেছিলাম আমি, মানে যতগুলো ঠাকুর বানিয়েছি এখানে পরপর পরপর করে দেখো সাজিয়ে রেখেছে। তবে আমার গোনাটা হয়নি, আমি কিন্তু সমস্ত ঠাকুরেরই কিন্তু এই ভিডিও করে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো পরপর করে এরকম সুন্দর করে সাজিয়ে রেখেছে। এটা কিন্তু আগে আমি কোনো দিন দেখিনি, এই যে বিয়ের পরে বগুলাতে এসেই কিন্তু এই ঠাকুরগুলো দেখছি। বেশ ভালো লাগে আমার, মানে এতগুলো ঠাকুরের রূপ একসঙ্গে দেখা সত্যি একটা ভাগ্যেরই ব্যাপার। তো সেটাই আমি মনে করি। তো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বলবে। তো এটা কিন্তু 1 বছর না বা একবার নয়, এটা কিন্তু প্রতি বছরই হয় এখানে। আর এই সময়টাতেই হয়, 1 মাস ধরে এই পুজোটা হয়। আর এটা শেষ হবে গিয়ে সরস্বতী পুজোর দিন, ওই দিন খুব বড় একটা মেলা হবে। আর এই সরস্বতী পুজোর আগে 1 মাস আগে থেকেই মেলাটা বসে। তো এখন লোকজন কম থাকে, কিন্তু পুজোর দিন কিন্তু বেশ লোক হয়ে যায়। তো সেই মেলাটাতে এসেছি আমরা আজকে। তবে মেলায় এসে খুব একটা সময় কাটাইনি, অল্প টাইমই ছিলাম, সেজন্য অত বেশি তোমাদের সঙ্গে কিন্তু কোনো কিছু শ্যুট করতে পারিনি।
সোনালি দাস নামে একটা বুনু কমেন্ট করেছে, বলেছে মাম্মাম খুব কিউট। থ্যাংক ইউ বুনু। আর হচ্ছে ডলি ডলি বুনু আমাকে কমেন্টস করেছে, আমি যে আগের দিনের ওই চাটনিটা বানিয়েছিলাম, মানে টমেটোর চাটনিটা, সেটা তো পুরো রেসিপিটা আমি দিইনি, লাস্টের দিকে হয়তো তোমাদের একটু দেখিয়ে দিয়েছিলাম। ওই জন্যই ডলি বুনু আমাকে বলেছে যে দি ভাই তুমি এই যে শুকনো করে যে টমেটোর চাটনিটা বানাও, এটার কিন্তু ফুল রেসিপিটা আমাকে একদিন দেখাবে। হ্যাঁ বুনু, অবশ্যই দেখাবো। এটা একদমই সিম্পল ব্যাপার, কোনো ব্যাপারই না। তবে তুমি যতক্ষণ বলেছো, এর পরের দিন যেদিন বানাবো আমি কিন্তু পুরো রেসিপিটা তোমাকে দেখিয়ে দেবো। এভাবে বানিয়ে খাবে, ভাত তরকারির সঙ্গে খুব ভালো খেতে লাগে জানো। তুমি যা মানে নিরামিষের সঙ্গে খেলেও ভালো লাগবে, মাছের তরকারির সঙ্গেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো মাম্মাম একটু খেলা করছিল মেলায় এসে, আর তারপরে একটু মেলাটা ঘুরে এসেছি। অত ভিডিও করতে আর ভালো লাগলো না। তবে তোমাদের একটা কথাই বলে রাখি, মেলাটা কিন্তু ভীষণই বড়, অনেক জায়গা জুড়ে মেলা বসেছে, আর অনেক জিনিস উঠেছে, তো অত আমাদের ঘুরতে ভালো লাগেনি, একটুখানি ঘুরেই কিন্তু চলে এসেছি আমরা। আর এখানে মাম্মাম একটা আইসক্রিম খাচ্ছিল, ঠান্ডার মধ্যেও আইসক্রিম খাবে বায়না করেছে। মাম্মামকে একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম, আর আমরা হচ্ছে দুজনে দুটো এগরোল খেয়েছিলাম। বললাম না বেশিক্ষণ মেলায় ছিলাম না, আর খাওয়া দাওয়া খুব একটা করিনি। মানে ওই যে তোমাদের আর কি বলবো, মন ভালো না থাকলে যাওয়া হয়, কোথাও গিয়ে ভালো লাগে বলো তো? একটুও ভালো লাগে না। আগে এই মেলাগুলো আমার কত নাই ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে টাটা, গুড নাইট।